আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা যে ব্যাপারটি আলোচনা করব বা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা নবম এবং দশম শ্রেণী যে অধ্যায়টি আলোচনা করব সেই অধ্যায়টি হচ্ছে পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে সংবিধান। এবং এই অধ্যায়ের যে ব্যাপারটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি সেগুলো হচ্ছে আমরা সংবিধানের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি, সংবিধানের ধারণা এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, সংবিধান প্রণয়ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। এবং আজকের পাঠে আমরা যেটুকু আলোচনা করব সেটি হচ্ছে লিখিত সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করব এবং উত্তম সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা আলোচনা আজকে করব। সো আলোচনা শুরু করার পূর্বে যে কাজটি আমরা করি সেটা হচ্ছে যে প্রতিদিনের যে আলোচনাটা আছে সেই আলোচনাটা পূর্ণালোচনা করি আমরা। তো আজকে যে আলোচনার বিষয় সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। যে দেখো, অলিখিত যে সংবিধান রয়েছে সে অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য এবং উত্তম সংবিধানের যে বৈশিষ্ট্য সেগুলি আলোচনা করব এবং আলোচনার শেষে যেটা হবে আমরা কিন্তু অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য এবং উত্তম সংবিধানের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবো। তো প্রথমত যে ব্যাপারটা আমরা তোমাদেরকে প্রথমে বলতে চাই যে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় এবং যেই টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে সংবিধান। তো সংবিধান আলোচনার সময় আমরা যে ব্যাপারগুলো জেনেছি সেটা হচ্ছে আমরা কিন্তু আসলে প্রত্যেকেই একটা রাষ্ট্রে বাস করি এবং রাষ্ট্র যে পরিচালনার যে দলিলটা রয়েছে সেই দলিলটাকেই কিন্তু আসলে সংবিধান বলা হয়। তো আমরা কিন্তু এখন যে ব্যাপারটা করছি সেটা কিন্তু আমরা পূর্ণালোচনায় আছি এবং পূর্ণালোচনাটা করা কিন্তু খুবই জরুরি। কেন জরুরি আমি তোমাদেরকে একটু বলে নিব। সেটা হচ্ছে অনেক সময় এমন হয় যে আমাদের স্মৃতি থেকে কিন্তু আসলে অনেক ব্যাপার যেগুলো থাকে সেগুলো কিন্তু হারিয়ে যায়, আমরা কিন্তু আসলে সবকিছু কিন্তু ঠিকভাবে মনে রাখতে পারি না এবং যখন হয় কি যে কেউ একটু মনে করিয়ে দিলে পরবর্তী সময় কিন্তু আমাদের মনে পড়ে যায়। সো একটা টপিক যখন তুমি বারবার আলোচনা করবে এবং বারবার সেই টপিকটা বোঝার চেষ্টা করবে তখন কিন্তু আসলে যে সম্পূর্ণ টপিকটা কিন্তু তোমার মাথায় গেঁথে যাবে এবং কিন্তু তুমি সেই টপিকটা থেকে কিন্তু পরবর্তী সময় খুব ভালোভাবে কিন্তু পরবর্তী যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো সেরে নিতে পারবে। সো সেই কারণে কিন্তু আসলে বলা হয় যে বারবার পূর্ণালোচনা করবে এবং বারবার পূর্ণালোচনা করার কিন্তু একটা যথেষ্ট বেনিফিট কিন্তু আসলে রয়েছে। তো আমরা পূর্ণালোচনা শুরু করেছি, কিন্তু পূর্ণালোচনা শুরু করার পূর্বে আরো কিছু কথা তোমাদেরকে বলে নিতে চাই। সেটা হচ্ছে লেখাপড়া অনলাইন কিন্তু সম্পূর্ণ শিক্ষা সহায়ক একটি সৃজনশীল প্রতিষ্ঠান, যেই এবং আধুনিক প্রতিষ্ঠান একসাথে। তো লেখাপড়া অনলাইনের সাথে যখন তুমি থাকবে তোমার কিন্তু আসলে একসাথে তুমি যেমন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা পাচ্ছ, সেই সাথে সাথে কিন্তু তুমি সৃজনশীল যে শিক্ষা ব্যবস্থাটা সেটাও কিন্তু পাচ্ছ, যেটা কিন্তু বর্তমানে অনেক শিক্ষা ব্যবস্থা বা কোচিং সেন্টার বা গাইড বইয়ের যদি আওতাভুক্ত তোমরা হও তাহলে কিন্তু তোমাদের সৃজনশীলতাটা কিন্তু সেখানটায় আর থাকে না, সৃজনশীলতাটা কিন্তু তোমাদের হারিয়ে যায়। সো লেখাপড়া অনলাইন কিন্তু তোমাদের একাধারে সৃজনশীল এবং খুবই উন্নত এবং আধুনিক একটা শিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত করছে এবং খুবই ফ্লুয়েন্ট একটা শিক্ষা ব্যবস্থা কিন্তু তোমাদেরকে দিতে সক্ষম হচ্ছে। সো আমরা লেখাপড়া অনলাইন যেহেতু একটা আধুনিক সৃজনশীল শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে তোমরা যাতে 100% শিক্ষার হার নিশ্চিত করতে পারো, সেটাই কিন্তু আসলে আমাদের মূল টার্গেট এবং সেই টার্গেট ফুলফিল করার লক্ষ্য নিয়ে কিন্তু আমরা নেমেছি। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ কিছু প্রবলেম বা বিশেষ কিছু বাইন্ডিংস কিন্তু তোমাদের ক্ষেত্রে দেখেছি, যেগুলো হচ্ছে প্রথম যদি বলি সেটা হচ্ছে যে লেখাপড়া করার ক্ষেত্রে যে তোমাদের কিছু সমস্যা হয়, সেই সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমরা কিন্তু আসলে বোর হয়ে যাও এবং আধুনিক বা হচ্ছে তোমার নতুন কিছু খুঁজতে থাকো। সো আমরা যে লেখাপড়া অনলাইন রয়েছে সেই লেখাপড়া অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের খুবই আধুনিক এবং যত্ন সহকারে কিন্তু তোমাদেরকে লেখাপড়াটা দিচ্ছি। যেমন তোমরা বইয়ের পাতায় লেখাপড়া করতে করতে কিন্তু এখন অনেক সময় বোর হয়ে যাও, যেহেতু তোমরা সবকিছুই সোশ্যাল মিডিয়ায় করো বা সবকিছু কিন্তু তোমাদের স্মার্ট যে ডিভাইসেস রয়েছে সেগুলোতে করে থাকো। তো এই কারণেই কিন্তু আমরা লেখাপড়াটাকে ইউটিউবে নিয়ে আসলাম, যাতে করে তোমরা সবসময় অংশগ্রহণ করতে পারো এবং সেটার কোনো নির্দিষ্ট সময় যাতে না থাকে, যে কোনো সময় আসলে তোমরা যাতে যে কোনোক্ষণ যাতে এগুলো অ্যাটেন্ড করতে পারো, সেজন্য কিন্তু আসলে আমরা এই কাজটি করেছি। আরেকটা ব্যাপার যেটা শুধু তোমাদের বোর্নেস কাটানোর জন্যই নয়, এমন অনেক সময় হয় যে অনেকে আসলে কাজের পাশাপাশি লেখাপড়ায় অংশগ্রহণ করে বা কাজের পাশাপাশি পড়ালেখা করে থাকে। সো তাদের ক্ষেত্রে যেটা হয় তারা কিন্তু অনেক সময় অনেক ক্লাস, কোচিং সেন্টার, হোম টিউটর কাছে পড়তে সময় পায় না বা তাদের সময়ের সাথে মিলে ওঠে না, কারণ তারা একসাথে প্রথমে কাজ করে এবং সেই কাজে উপার্জিত যে অর্থটা সেটা দিয়ে পরবর্তী সময়ে পড়াশোনা করে। সো তাদের জন্য কিন্তু আরো একটা চান্স রয়েছে, যেহেতু আমরা এটা অনলাইনে করে দিয়েছি, তারা কিন্তু যে কোনো সময় আসলে আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো অ্যাটেন্ড করতে পারবে।
আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু লেখাপড়া অনলাইন তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে করেছি, এই শিক্ষা সহায়ক যে ব্যাপারটা সেটা। সো এক্ষেত্রে যেটা হবে, তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের সহায়ক হতে পারবে এবং আমাদের সাথে থাকতে পারবে, এবং আমাদের যে পাঠদান যে ব্যাপারগুলো রয়েছে সেই সব কিছুই কিন্তু তোমরা আসলে অ্যাটেন্ড করতে পারবে এবং সব কিছুই কিন্তু অতি মনোযোগের সাথে তোমরা শিখতে পারবে। সো আমরা আমাদের পূর্ণালোচনা যেটুকু ছিল সেটা শুরু করব, কিন্তু এর আগে আরেকটা কথা তোমাদেরকে বলে নিব যে লেখাপড়া অনলাইন যেহেতু তোমাদের জন্য, তোমাদের কথা চিন্তা করে সম্পূর্ণ ফ্রি একটা শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তোমরা যেটা করবে যে তোমাদের আশেপাশে যত তোমাদের পরিচিত বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারাই রয়েছেন না কেন, পরিজনরা যারাই রয়েছেন না কেন, ছোট বড় যারাই হোক, সকলের সাথে কিন্তু আমাদের লেখাপড়া অনলাইনের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো শেয়ার করবে। এতে করে কিন্তু তুমি যেমন উপকৃত হবে তেমন কিন্তু তারাও উপকৃত হবে। আর মনে রাখবে, লেখাপড়া অনলাইন কিন্তু তোমাদের সাথে শুধু পৌরনীতি ও নাগরিকতা ক্লাসই নিচ্ছে না, তোমাদের সাথে কিন্তু সকল বিষয়, ইভেন সায়েন্স, কমার্স, আর্টস সবগুলো ক্লাসই কিন্তু নিচ্ছে, এবং ইংলিশ, বাংলা, ম্যাথ সবগুলো ক্লাসে কিন্তু অতি যত্ন সহকারে তোমাদেরকে নেওয়া হচ্ছে। সো তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা সকলে মিলে কিন্তু এই সব ধরনের ক্লাসগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে অ্যাটেন্ড করবে, এতে করে কিন্তু তোমরা খুব বেশি উপকৃত হবে। সো আমরা আমাদের পূর্ণালোচনা শুরু করছি। দেখো, প্রথমেই বলা ছিল যে আমরা আসলে অধ্যায়টা যখন শুরু করি, পঞ্চম অধ্যায় সংবিধান, আমরা রাষ্ট্রে বাস করি এবং রাষ্ট্রে বাস করার পর রাষ্ট্রের জন্য যে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলোর কিন্তু সমষ্টি, যেটা একত্রিত করার ফলে যেটা হয় সেটাকেই কিন্তু আসলে সংবিধান বলা হয়। এবং সংবিধানের মাধ্যমে যেটা হয়, সংবিধানের মাধ্যমে কিন্তু একটা রাষ্ট্র যে পরিচালনা, সেই রাষ্ট্র কিন্তু পরিচালনা করা হয়ে থাকে, এবং সংবিধানকে বলা হয় রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ। এই কথাটিও তোমাদেরকে বলা হয়েছিল এবং মার্ক করতে বলা হয়েছিল যে সংবিধানকে আসলে রাষ্ট্রের কি বলা হয় বা সংবিধানকে রাষ্ট্রের কিসের সাথে তুলনা করা হয়। তখন কিন্তু তোমাদের বলতে হবে যে সংবিধানকে রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ তুলনা করা হয় বা দর্পণ বা আয়না বলা হয়ে থাকে। দেখো, সংবিধানে নাগরিকের অধিকার, কর্তব্য, শাসকের ক্ষমতা এবং নাগরিক ও শাসকের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিরূপ হতে পারে তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে। কাজেই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সংবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এই অধ্যায়ে আমরা সংবিধানের ধারণা, সংবিধানের গুরুত্ব, সংবিধানের প্রণয়ন পদ্ধতি, বিভিন্ন প্রকার সংবিধানের বৈশিষ্ট্য, বাংলাদেশের সংবিধান তৈরির ইতিহাস এবং এর উল্লেখ্য বৈশিষ্ট্য এবং বিভিন্ন সংশোধনী যে নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং জানবো। আমরা যা ইতিমধ্যে আলোচনা করেছি তার মধ্যে হচ্ছে সংবিধানের গুরুত্ব আলোচনা করেছি। এখানটায় বলা হয়েছে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রীয় পরিচালনার মৌখিক দলিল। একটা রাষ্ট্র পরিচালনার করার ক্ষেত্রে যে দলিল থাকা প্রয়োজন, সেই দলিলটি কিন্তু হচ্ছে সংবিধান। এবং সংবিধান সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের যাকে জনক বলা হয় অ্যারিস্টটল, তিনি বলেছেন সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। সো সংবিধানকে বলা হয়েছে রাষ্ট্রের স্বয়ং বেছে নেওয়া একটা জীবন পদ্ধতি, যেটা রাষ্ট্র বেছে নিয়েছে এবং রাষ্ট্র সেই অনুযায়ী কিন্তু আসলে চলছে। সো এই কথাটা কিন্তু বলা হয়েছে। সো সংবিধান কিন্তু প্রণয়ন করা হয় বিভিন্ন কিছুর ভিত্তিতে, যেমন আমরা প্রথমে এখানে জানতে পেরেছি যে সংবিধান প্রণয়ন পদ্ধতি আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, এবং এর মধ্যে আমরা জেনেছি যে অনুমোদনের মাধ্যমে কিন্তু সংবিধান প্রণয়ন করা যেতে পারে। যেমন জনগণকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে অতীতের প্রায় সকল রাষ্ট্রই কিন্তু কি করেছে, স্বেচ্ছাচারী শাসক নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু রাষ্ট্র পরিচালনা করত। এতে জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তুষ্টতা দেখা দেয়, এবং জনগণকে শান্ত করার জন্য এবং তাদের অধিকার দেওয়ার জন্য কিন্তু এক পর্যায়ে শাসক সংবিধান প্রণয়ন করেন। সো এর কিন্তু একটা নজির কিন্তু রয়েছে, যেটা হচ্ছে 1215 সালে কিন্তু ইংল্যান্ডের রাজা জন ম্যাগনা কার্টা কিন্তু নামে কিন্তু একটা অধিকার সনদ স্বাক্ষরে কিন্তু বাধ্য হয়েছিলেন তিনি। তারপরে আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়ন করা যায়। যেমন বাংলাদেশের সংবিধানও কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে প্রণয়ন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্রের সংবিধান কিন্তু এভাবে প্রণয়ন করা হয়েছে। তারপরে যে বেশ কিছু ব্যাপার আমরা জেনেছি, তার মধ্যে বিপ্লবের দ্বারা যে সংবিধান প্রণয়ন করা হয় সেটা সম্পর্কে জেনেছি। বিপ্লবের দ্বারা কিভাবে প্রণয়ন করা যেতে পারে, ধরো কোনো একটা স্বৈরাচারী শাসক যখন রাষ্ট্রের নাগরিকদের উপর খুব বেশি অত্যাচার করবে বা তার ইচ্ছে মতো তার শাসন কার্য পরিচালনা করবে, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের যে নাগরিক রয়েছে তারা কিন্তু বিপ্লব বা সংগ্রাম আন্দোলন কিন্তু শুরু করে দিবে, এবং তারপরে যেটা হবে যে তাদেরকে শান্ত করার জন্য বা তাদের দাবি আদায়ের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো অক্ষুণ্ণ রাখার জন্য হলেও কিন্তু যে কাজটি করা লাগবে সেই কাজটি হচ্ছে তাদের যে সংবিধান, সেই সংবিধানটা করে দেওয়ার প্রয়োজন পড়বে। যেমন দেখো, বিপ্লবের মাধ্যমে যাদের সংবিধান প্রণয়ন হয়েছিল তার মধ্যে রাশিয়া, কিউবা এবং চীনের সংবিধান কিন্তু আসলে এই বিপ্লব পদ্ধতিতে কিন্তু প্রস্তুত হয়েছিল।
ক্রমবিবর্তনের মাধ্যমে সংবিধান প্রণয়নের একটা ব্যাপার রয়েছে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর আমরা সংবিধানের যে শ্রেণী বিভাগ সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথম সেটা হচ্ছে লিপিবদ্ধকরণ সংবিধান বা লেখার ভিত্তিতে, এবং দ্বিতীয় সেটা হচ্ছে সংশোধনের ভিত্তিতে। সো প্রথম যেটা আমরা জেনেছি লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান, এটা হচ্ছে লিপিবদ্ধকরণ বা লেখার ভিত্তিতে, এবং সংশোধনের ভিত্তিতে একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান এবং আরেকটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখন লিখিত যে সংবিধান সেটা হচ্ছে বেশিরভাগ রুলস বা বেশিরভাগ নিয়মই কিন্তু লিখিত আকারে থাকে, এবং অলিখিত যে সংবিধান সেটা হচ্ছে বেশিরভাগ নিয়ম এবং বেশিরভাগ রুলস রেগুলেশন হচ্ছে অলিখিত আকারে থাকে। সো লিখিত এবং অলিখিত দুইটি সংবিধানেই যেটা বলা হয়েছে যে বিশেষ কিছু ব্যাপার লেখা থাকে এবং কিছু অলিখিত কিন্তু থাকে। সো যেটা লিখিত সংবিধান সেটা বেশিরভাগ রুলস লিখিত থাকে, এবং যেটা অলিখিত সংবিধান সেটা বেশিরভাগ রুলস অলিখিত থাকে। এবং সুপরিবর্তনীয় যে সংবিধান সেটার যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে যেই সংবিধান খুব সহজে পরিবর্তন করা যায় বা খুব সহজেই সেটার যে সংবিধানের যে প্রণয়নটা সেটা করা যায়, সেটাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান হচ্ছে যেই সংবিধানের সংশোধন খুব সহজে করা যায় না এবং খুবই বেগ পোহাতে হয়, সেটাকে কিন্তু আসলে আমরা দুষ্পরিবর্তনীয় যে সংবিধান সেটা কিন্তু বলে থাকি। সো এই ব্যাপারগুলো কিন্তু আমরা অলরেডি জেনে ফেলেছি। তারপর আমরা লিখিত সংবিধানের বেশ কিছু বৈশিষ্ট্য গত ক্লাসে জেনেছি, যেমন এর মধ্যে যে ব্যাপারগুলো থাকতে হবে তার মধ্যে একটা হচ্ছে সুস্পষ্টতা থাকতে হবে, স্থিতিশীলতা থাকতে হবে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী হতে হবে, শাসক ও জনগণের সম্পর্ক এর মধ্যে ঠিকঠাক থাকতে হবে। আর অলিখিত সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলোই আজকে আমরা আলোচনা করব মেইনলি। সো এখানটায় কি বলা আছে দেখো, অলিখিত যে সংবিধান রয়েছে সেই সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ, মানে নিচে সেই সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা রয়েছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রগতির সহায়ক। সো প্রগতি মানে কি? প্রগতি মানে হচ্ছে এগিয়ে যাওয়া বা হচ্ছে উন্নতি করা। সো প্রগতির সহায়ক মানে উন্নতির দিকে তারা সহায়ক। সমাজ সর্বদা প্রগতির দিকে ধাবিত হয়। সো সমাজ যেটা আমাদের থাকে সেই সমাজটা কিন্তু আলটিমেটলি প্রগতির দিকে ধাবিত হয়। ডে বাই ডে কিন্তু সেই সমাজটা উন্নতির দিকে যায়। সো এটা এর জন্যই কিন্তু বলা হয়েছে প্রগতির দিকে ধাবিত হয়। আর অলিখিত সংবিধান সমাজের প্রগতির সাথে তাল মিলিয়ে সহজে পরিবর্তন করা যায়। এবং অলিখিত সংবিধান যেটা থাকে সেটা হচ্ছে সমাজের যে প্রগতি রয়েছে, সমাজের যে উন্নতি হচ্ছে বা সমাজের যে আপগ্রেশন হচ্ছে, সেই আপগ্রেশনের সাথে কিন্তু এটার একটা তাল মেলানো যায়, এবং সেই তাল মিলিয়ে কিন্তু সহজে সমাজের যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা কিন্তু করা যায়। অর্থাৎ এটি সমাজের পরিবর্তিত পরিস্থিতির সাথে সহজেই খাপ খাওয়াতে পারে। সো যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে সমাজের যে পরিবর্তিত পরিস্থিতি রয়েছে সেই পরিবর্তিত পরিস্থিতির সাথে কিন্তু খুব সহজেই এই যে সমাজটা রয়েছে সেই সমাজটা কিন্তু খাপ খাওয়াতে পারে। সুতরাং অলিখিত সংবিধান প্রগতির সহায়ক। তো অলিখিত যে সংবিধানটা রয়েছে সেই সংবিধানটা হচ্ছে প্রগতি যে রয়েছে সেই প্রগতির ক্ষেত্রে সহায়ক একটা সংবিধান। কিন্তু অধিক পরিবর্তনশীলতা আবার অনগ্রগতির সাথে প্রতিবন্ধকতাও সৃষ্টি করতে পারে। সো প্রগতির জন্য যে সহায়ক আমরা যেটা জানলাম সেটা হচ্ছে, যদি তোমাদেরকে এভাবে বলতে হয় যে একটা রাষ্ট্রে যখন এরকম অলিখিত সংবিধান থাকে সেক্ষেত্রে কিন্তু প্রগতি বা রাষ্ট্রের প্রসেসিং করার ক্ষেত্রে কিন্তু আসলে সবগুলো ব্যাপারই খুব সহজ হয়। খুব সহজে ধরো একটা ডিসিশন নিয়ে নেওয়া যায়, এবং খুব সহজেই সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে বা সিদ্ধান্তর ভিত্তিতে কিন্তু যে কাজগুলো থাকে সেই কাজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলা যায়। বাট যখন এরকম হয় ব্যাপারটা যে রাষ্ট্রটা আসলে ঠিকঠাক লিখিত সংবিধানের আওতাভুক্ত, তখন কিন্তু আসলে লিখিত সংবিধানের যে প্রণয়ন বা প্রগতির সাথে তাল মিলিয়ে লিখিত সংবিধানের যে চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেটি কিন্তু করা আসলে খুব ভালোভাবে সম্ভব হয় না। কারণ সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন বাধা থাকে, বিভিন্ন নিয়ম থাকে, সেই নিয়মের বাইরে গিয়ে কিন্তু আসলে সংবিধানের যে চেঞ্জ সেটা কিন্তু করা পসিবল হয় না। সেই কারণেই কিন্তু বলা হয়েছে যে প্রগতির সহায়ক হচ্ছে অলিখিত সংবিধান, এবং অলিখিত সংবিধানটা খুব সহজেই কিন্তু চেঞ্জ করে এটার প্রগতির ধারাকে কিন্তু ব্যাহত রাখা যায়। সো এই জন্যই বলা হয়েছে সমাজের এটি হচ্ছে সমাজের পরিবর্তিত পরিস্থিতির সাথে সহজেই খাপ খাওয়াতে পারে। সুতরাং অলিখিত সংবিধান প্রগতির যে সহায়ক সেটা। কিন্তু অধিক পরিবর্তনশীলতা আবার অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। কিন্তু এক্ষেত্রে যে একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা হচ্ছে যখন অধিক পরিমাণ যে ব্যাপারটা হয়, অধিক পরিমাণ পরিবর্তনশীলতা যখন চলে আসে তখন যেটা হয় সেটা হচ্ছে অনগ্রগতির পথে কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। যে অগ্রগতির যে ধারাটা থাকে সেই অগ্রগতির ধারাটার পথে একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, বিভিন্ন বাধা হয়ে দাঁড়ায়। যে বেশি পরিমাণ ফ্লেক্সিবল যখন কোনো কিছু হয়ে যায় সকলের জন্য, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু কিন্তু আসলে আবার ভয়েরও কারণ রয়েছে। যেমন ধরো
ক্লাসে বা স্কুলে তোমাদেরকে শাসন করা হয়, সেই শাসনটা যদি বেশি করা হয় তাহলে কিন্তু তোমাদের জন্য খারাপ, কিন্তু আবার যদি তোমাদেরকে একেবারেই শাসন না করা হয় সেক্ষেত্রে কিন্তু আবার তোমাদের মধ্যে কেউ কেউ যারা রয়েছে তারা কিন্তু মাথায় চড়ে বসে। সো এই হচ্ছে ব্যাপারটা, যে বেশি পরিমাণ পরিবর্তনশীল যখন হয়ে যায় একটা ব্যাপার তখন কিন্তু অগ্রগতির ধারা আবার কিন্তু থেমে যায়। সো এটার কিন্তু একটা ফ্লুয়েন্ট নিয়ম বা একটা কিন্তু সামঞ্জস্যতা বজায় রেখে যখন এই কাজটা চলতে থাকে বা ধারাটা চলতে থাকে তখন কিন্তু ব্যাপারটা খুব সহজ এবং খুবই সাবলীল ভাবে চলতে থাকে। 2 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে জরুরি প্রয়োজনে সহায়ক। সো জরুরি প্রয়োজনে সহায়ক, ধরো জরুরি কোনো কিছু কোনো নীতির পরিবর্তন বা দেশে যখন জরুরি অবস্থা চালু হয়ে যায় একটি রাষ্ট্রে, তখন কিন্তু আসলে বিশেষ কিছু রুলসের বা বিশেষ কিছু সংবিধানের যে ধারা রয়েছে সেগুলোর কিন্তু পরিবর্তনের প্রয়োজন পড়ে, এবং সেই পরিবর্তনটা কিন্তু লিখিত সংবিধানের ক্ষেত্রে যখন হয় তখন কিন্তু চেঞ্জ করাটা খুবই দুষ্প্রাপ্য হয়ে পড়ে, যেটা খুব সহজে চেঞ্জ করাই যায় না, বা করতে হলেও বিভিন্ন প্রসিডিউর মেনটেন করে কিন্তু তখন করতে হয়। বাট ওই জরুরি অবস্থা বলতে তো তোমরা বোঝোই, জরুরি অবস্থার ক্ষেত্রে কিন্তু এত সব প্রসিডিউর মেনটেন করা, এত সব ফর্মালিটিস মেনটেন করা, সেই টাইমটাই কিন্তু আসলে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়, এবং জরুরি কিন্তু একটা সিদ্ধান্তে যেতে হয়, একটা সিদ্ধান্তের কিন্তু জানানোর প্রয়োজন পড়ে। সো সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। সো সেজন্য বলা হয়েছে যে জরুরি প্রয়োজনে সহায়ক। দেখো এখানটায় কি বলেছে, যে অলিখিত সংবিধান যেহেতু সহজে পরিবর্তনীয়, দেখো প্রথমেই বলেছে যে অলিখিত সংবিধানটা কিন্তু খুব সহজে পরিবর্তনীয়, তাই কি হয় যে জরুরি প্রয়োজন মেটাতে অলিখিত সংবিধান অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। সো যেটা হয় সেটা হচ্ছে জরুরি যখন প্রয়োজন মেটানোর প্রয়োজন পড়ে তখন কিন্তু আসলে অলিখিত সংবিধান যেটা থাকে সেটা কিন্তু অত্যন্ত কার্যকর একটা ভূমিকা পালন করে। সো আমরা তো বুঝতেই পারছি যে জরুরি অবস্থা যখন হবে তখন কিন্তু জরুরি অবস্থার ভিত্তিতে কিন্তু সংবিধান প্রণয়ন করা বা পরিবর্তন করার প্রয়োজন পড়বে, এবং আমরা জানি যে অলিখিত সংবিধানটা খুব সহজে পরিবর্তন করা যায়। যেহেতু অলিখিত সংবিধানটা খুব সহজে পরিবর্তন করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু জরুরি অবস্থায় একটা ট্যাকেল দেওয়ার মতো যে চান্স সেটা কিন্তু রয়েছে, বা একটা ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা কিন্তু রয়েছে, আমরা চাইলেই খুব সহজে কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবো। দেখো তাই বলা হয়েছে, চাই জরুরি প্রয়োজন মেটাতে অলিখিত সংবিধান অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তবে কোনো কোনো ক্ষেত্রে অলিখিত সংবিধান ঘন ঘন পরিবর্তনের ফলে যেটা হয়, কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অলিখিত সংবিধান ঘন ঘন পরিবর্তন করা হয়, এবং ঘন ঘন পরিবর্তন করা যখন হয় তখন যেটা হয় কোনো স্থায়ী নীতি ও কার্যক্রম হাতে নেওয়া যায় না। সো যখনই ঘন ঘন একটা চেঞ্জেস চলে আসে বা ঘন ঘন একটা পরিবর্তন চলে আসে তখন যেই ব্যাপারটা হয় সেটা একটা প্রবলেমও কিন্তু হয়। সেই প্রবলেমটা হচ্ছে স্থায়ী কোনো পরিকল্পনা বা স্থায়ী কোনো কার্যক্রম কিন্তু হাতে নেওয়ার ক্ষেত্রে সেই সময় ব্যাপারটা কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। কারণ দেখো যদি একটা পরিকল্পনা আমরা করি 10 বছর 15 বছর ব্যাপী একটা পরিকল্পনা যখন করা হয়, এবং সেই পরিকল্পনার ধরো নিয়ম এবং রুলস এবং কিভাবে সেটা হবে সেটা প্রথম থেকেই ঠিক করা রয়েছে এমনটা হয়, এবং সেই সময় যদি আসলে সংবিধান অতি ঘন ঘন পরিবর্তন করা হয় তাহলে কিন্তু আলটিমেটলি যে কাজটা করার কথা বা যে কাজটা করার টার্গেট নিয়েছে সেই কাজটা কিন্তু আর পরবর্তী সময়ে করা হয়ে ওঠে না, বা করার মতো কিন্তু ওরকম দক্ষতাও কিন্তু তখন আসলে থাকে না। সো এই ব্যাপারটাই কিন্তু আসলে বলা হয়েছে। তো এর ফলে সরকার ব্যবস্থা অস্থিতিশীল হতে পারে। সো এই যে যে মত বা একটা সিদ্ধান্ত নেওয়ার পর বারবার যে সিদ্ধান্তের যে চেঞ্জ আসে, সো এই ক্ষেত্রে যেই প্রবলেমটা হতে পারে সেই প্রবলেমটা হচ্ছে সরকারের যে অগ্রগতি রয়েছে সেই অগ্রগতি বা সরকার যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হতে পারে, বা একটা অস্থিতিশীল অবস্থা কিন্তু তখন বিরাজ করতে পারে। সো 3 নাম্বার যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে বিপ্লবের সম্ভাবনা কম। তো আমরা কিন্তু দেখেছি লিখিত সংবিধানগুলো যেগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে বিপ্লব বা আন্দোলন বা সংগ্রাম হওয়ার প্রচুর সম্ভাবনা কিন্তু থাকে, কিন্তু অলিখিত যে সংবিধান যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু আসলে বিপ্লব সংগ্রাম বা আন্দোলনের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা কিন্তু খুবই কম থাকে। কারণ লিখিত সংবিধানে যখন একটা নিয়ম বলা থাকে এবং সেই নিয়মটা জনগণরা খুব ভালোভাবে নিতে না পারে এবং রাষ্ট্র যখন সেটা জনগণের উপরে জোর করে চাপিয়ে দেয় তখন কিন্তু আসলে সংগ্রামের একটা চান্স থাকে। এবং অলিখিত যে সংবিধান রয়েছে সেই সংবিধানে যখন রাষ্ট্র কর্তৃক একটা নিয়ম যেটা জনগণের পছন্দ হয়নি বা জনগণ সেটাকে ভালোভাবে নিচ্ছে না, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জনগণ কিন্তু বিপ্লব করার আগেই কিন্তু রাষ্ট্রীয় যে সংবিধান পরিচালক তারা কিন্তু আসলে বুঝতে পারে, এবং বুঝতে পারার পরবর্তী সময় কিন্তু যেহেতু এই সংবিধানটা খুব সহজে পরিবর্তন করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা কোনো হচ্ছে তোমার বিপ্লব বা আন্দোলন হওয়ার পূর্বেই কিন্তু আসলে সংবিধানের যে প্রণয়নটা বা সংবিধানের যে সংশোধনটা সেই কাজটা কিন্তু সেরে নিতে পারে খুব সহজেই।
সো এই কথাটিই বলা হয়েছে যে এই সংবিধান সহজে পরিবর্তন করা যায়। দেখো একটা জিনিস, যে অলিখিত সংবিধানের সুবিধার মধ্যে সবচেয়ে বড় সুবিধাটাই কিন্তু হচ্ছে এই সংবিধানটা খুব সহজে পরিবর্তন করা যায়, এবং এই কারণেই কিন্তু এটা প্রগতির সহায়ক, এই কারণেই কিন্তু এটা জরুরি প্রয়োজনের সহায়ক, এবং সেম কারণেই কিন্তু এটাতে বিপ্লবের সম্ভাবনা যে সেটা কিন্তু কম। তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা যে পয়েন্ট রয়েছে বা প্রত্যেকটা যে সম্ভাবনা রয়েছে বা প্রত্যেকটা যে কারণ রয়েছে, সেই সবগুলো কারণেই কিন্তু একটা কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এই সংবিধানটা যেটা রয়েছে সেই সংবিধানে কিন্তু হচ্ছে তোমার পরিবর্তনটা করা খুব সহজ, এবং এই কারণেই কিন্তু আসলে এই সংবিধানটা খুব সহায়ক একটি সংবিধান, এবং এই কারণেই কিন্তু এই সংবিধানটা আসলে যেটা হয় সেটা হচ্ছে জনগণের জন্য ভালো। সো পরিবর্তন করা যায়, তাই জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী অলিখিত সংবিধান পরিবর্তন হতে পারে, বিধায় বিপ্লবের সম্ভাবনা কম থাকে। যেমনটি তোমাদেরকে বললাম যে জনগণের ইচ্ছা, জনগণের চাহিদা, জনগণের আশা এবং আকাঙ্ক্ষা যে রয়েছে, সেই জনগণের চাহিদা এবং আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে কিন্তু আসলে এই সংবিধানের যে প্রণয়নের যে ব্যাপারটা, সেই প্রণয়নের যে রুলসগুলো রয়েছে সেগুলো যখন দেখতে পাবে যে জনগণ আসলে এটাকে পছন্দ করছে না বা ভালোভাবে নিচ্ছে না, বা এই সময় এসে এই সংবিধানের এই রুলসটা আসলে ঠিক না জনগণের জন্য, এবং জনগণ তো তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানাতে পারবে খুব ভালোভাবে, সেই জনগণের আশা আকাঙ্ক্ষার কথা জেনে যেহেতু খুব দ্রুত পরিবর্তন করা যায় বা চাইলেই পরিবর্তন করা যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী এই সংবিধানটা পরিবর্তন বা প্রণয়ন করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে রয়েছে। সো এই জন্যই কিন্তু আসলে এই সংবিধানে বিপ্লবের সম্ভাবনা যেটা থাকে সেটা কিন্তু খুবই কম থাকে। তারপরে যে 4 নম্বর পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিভিদ। সো দেখো এখানে কি বলেছে, যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় অলিখিত সংবিধান উপযোগী নয়। সো অলিখিত যে সংবিধানটা রয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থায় কিন্তু আসলে অলিখিত যে সংবিধানটা সেটা কিন্তু একদমই উপযোগী নয়। এই সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত না থাকায় রাষ্ট্র পরিচালনার বিষয় সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা থাকে না। সো অলিখিত সংবিধানের ক্ষেত্রে একটা সমস্যার কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অলিখিত সংবিধানটা যখন অলিখিত অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে যুক্তরাষ্ট্রীয় যে সরকার ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু অলিখিত যে সংবিধান, সেই সংবিধানটা কিন্তু একদমই উপযোগী নয়। কারণ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্র এবং প্রদেশের মধ্যে যে ব্যাপারগুলো থাকে, সেই ব্যাপারগুলো যখন অলিখিত আকারে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আসলে এই ব্যাপারগুলোর সলিউশন বা ব্যাপারগুলোর কিন্তু সলভ আউট করা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, যাতে করে কিন্তু আমরা আমাদের যে সলিউশন বা হচ্ছে যে সরকার ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বা নাগরিকদের যে সুবিধা অসুবিধা পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাগুলো কিন্তু খুবই দুর্বল থাকে। তো সেই কারণে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার কিন্তু আসলে অলিখিত যে সংবিধান সেটা কিন্তু একদমই উপযোগী নয়। যদি থাকে, এই সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত না থাকার কারণে কিন্তু রাষ্ট্র পরিচালনার যে বিষয় রয়েছে, রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেকেরই সুস্পষ্ট ধারণা থাকে না। যেহেতু এই সংবিধান অলিখিত, সে কারণে কিন্তু আসলে রাষ্ট্র পরিচালনার যে ব্যাপারগুলো, জায়গাগুলো, সেই জায়গাগুলো সম্পর্কে কিন্তু সাধারণ নাগরিকের কিন্তু ধারণা সুস্পষ্ট থাকে না। সো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে উত্তম যে সংবিধান রয়েছে, সেই উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো। যদিও উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো এখানে একটু ড্রিপলি লেখা রয়েছে, সে কারণে আমি তোমাদের এই উত্তম সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে অন্য আরেকটি ক্লাস নিতে চাই, যেই ক্লাসে তোমাদের উত্তম সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা করে দেওয়া হবে। সো আজকের মতো আমরা শুধু অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যই আলোচনা করব। তোমরা দেখো এখানটায় লেখা রয়েছে যে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং আজকে শুধু আমরা অলিখিত যে সংবিধানের বৈশিষ্ট্যটা রয়েছে সেটুকুই আলোচনা করলাম। যদি তোমাদের এইখানটায় কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে, আমাদের কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাবে, কারণ কমেন্ট সেকশন হচ্ছে তোমাদের সাথে আমাদের এমন একটি মাধ্যম, যে মাধ্যমে আমরা তোমাদের সাথে যুক্ত থাকতে পারি এবং তোমাদের সুবিধা অসুবিধাগুলো আমরা জানতে পারি। সো তোমাদের যে সুবিধা হয়, তোমাদের যে অসুবিধা হয়, সেই সব কি বিষয়গুলো তোমরা আমাদের যেখানটায় জানাবে, সেটার নামই হচ্ছে কমেন্ট সেকশন। আর কমেন্ট সেকশন থেকে কিন্তু আমরা যখন তোমাদের সুবিধা অসুবিধাগুলো জানতে পারবো, তখন কিন্তু সেই অনুযায়ী তোমাদেরকে আমরা একটা প্রপার সলিউশন দিতে পারবো। সো যদি তোমরা একটা প্রপার সলিউশন পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে, সেই কমেন্ট সেকশনে স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করতে হবে, এবং তোমাদের যে সমস্যা রয়েছে, তোমাদের যে সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে হবে, এবং সেখান থেকে কিন্তু তোমাদের সাথে আমাদের একটা হেলদি কমিউনিকেশন কানেকশন কিন্তু হয়ে যাবে।
আর যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের সদস্য হতে হলে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাচ্ছি সাধুবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার যে আবেদন সেটা থাকবে, তোমরা সাবস্ক্রাইবটা খুব শীঘ্রই করে নাও। এবং সাবস্ক্রাইব করার পর যে ব্যাপারটা করবে সেটা হচ্ছে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবে, কারণ যখনই তোমরা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে তখন কিন্তু আমাদের আপলোড করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং সেই অনুযায়ী কিন্তু আসলে তোমরা যে তোমাদের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। প্রতিনিয়ত কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার পর প্রতিদিনই কিন্তু আপডেট হচ্ছে। সো সেই প্রতিদিনের আপডেট ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের বেল আইকনটি ক্লিক করতে হবে। আর যে কাজটি করতে বলবো সেটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমরা যদি না শেয়ার করো তাহলে কিন্তু আমাদের যে তোমাদের যে পাড়া প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, ভাই বন্ধু ব্রাদার যারাই রয়েছে, তারা কিন্তু আসলে তোমাদের থেকে যে এই ব্যাপারগুলো রয়েছে লেখাপড়া অনলাইনে যে ক্লাসটা যেটা তোমাদের জন্য একটা শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান, সেই শিক্ষা সহায়কের প্রতিষ্ঠানের কিন্তু আওতাভুক্ত হতে পারবে না। যেহেতু আমরা চাই তোমরা 100% শিক্ষার্থীরা লেখাপড়ার যে জায়গাটা সেই জায়গাটায় খুব ভালোভাবে অংশগ্রহণ করতে পারো এবং কোনো বিনা বাধায় অংশগ্রহণ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু আমাদের লেখাপড়াটা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া তোমাদের দায়িত্ব। সো আমাদের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা সকলের মাঝে ছড়িয়ে দাও, এবং তোমরাও আমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো খুব ভালোভাবে অ্যাটেন্ড করো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।